এদের মধ্যে কে পরিযায়ী শ্রমিক কে পরিযায়ী শ্রমিক নন সেটা কিভাবে নির্ধারিত হবে? পরিযায়ী শ্রমিকদের দেবার নাম করে যে তৃণমূলের পার্টির ক্যাডারদের কাছে এই সরকারি টাকা পৌঁছে দেওয়া হবে না, আমার আপনার জনগণের ট্যাক্সের টাকা, তার নিশ্চয়তা কি আছে? প্রথমত, এই টাকা কোথা থেকে দেওয়া হবে, এই টাকা কোন বাজেটে অ্যালোকেশন হয়েছে? এই 22,40,000 শ্রমিকের যে কথা ওনারা বলেছেন, আমাদের হিসেবে পরিযায়ী শ্রমিকের সংখ্যা অন্য অন্য প্রদেশে যারা বাংলা থেকে গিয়েছেন, এখানে কোনো কাজ না পেয়ে, কোনো চাকরির কোনো বন্দোবস্ত নেই, শিক্ষার কোনো বন্দোবস্ত নেই, সেরকম জায়গায় ওনারা যে সংখ্যা দিচ্ছেন, যে স্ট্যাটিস্টিক্স ওনারা দিচ্ছেন, আমরা বলছি এটা প্রায় 40 লক্ষের কাছাকাছি। এই 40 লক্ষ মানুষ যারা বাইরে আছেন, এখানে কোনো চাকরি না পেয়ে বাইরে গিয়েছেন, 30-40 হাজার টাকা মাইনের চাকরি করছেন অন্য অন্য প্রদেশে, তারা হঠাৎ 5,000 টাকার জন্য কেন যে ছুটে আসবেন এই রাজ্যে 40,000, 50,000, 30,000-এর চাকরি ছেড়ে, সেটাও আমাদের ভাবতে হবে। কিছুদিন আগেই রাজ্য সরকার এই ক্লাবগুলোর জন্য প্রায় 450 কোটি টাকার ভাতা ঘোষণা করেছেন এককালীন, মানে সেই নিলাম করার মতন করে। আমাদের কথা হচ্ছে, তার উপরে বলছেন যে দুয়ারে সরকার প্রকল্পের মতন এখন পাড়ায় সমাধান, তাতেও 8,000 কোটি টাকা ব্যয় করে ফেলবেন এনারা। এরই পাশাপাশি একটি বেসরকারি সংস্থা আইপ্যাককে দিয়ে বিভিন্ন জায়গায় সমীক্ষা ইত্যাদি হয়েছে, যাতে কিনা সরকারি টাকার 9-6 চলছে। আমাদের পক্ষ থেকে আমরা সোজাসুজি প্রশ্ন রাখছি, ভাতা দেবে ভালো কথা, কিন্তু কতজনকে দেবে? আমরা তো চাই ভাতা দেওয়া হোক, কিন্তু এই 22,440,000 ওনাদের হিসেবে, আমাদের হিসেবে 40 লক্ষ, কোন খাত থেকে কত টাকা বরাদ্দ হবে? এই বাজেট বহির্ভূত টাকা, বাজেটে তো কোথাও এরকম কথার উল্লেখ ছিল না। পরিযায়ী শ্রমিকরা তখনও ছিলেন, তখনও বিভিন্ন জায়গায় অনেক সমস্যা ছিল, এমনকি করোনার সময় সমস্যা ছিল। তারপরে যে বাজেটগুলি হয়েছে তাতেও তো কোথাও বলা হয়নি। প্রপার অডিট, পরিযায়ী শ্রমিক যে আছেন কোন প্রকল্পের মাধ্যমে সেই অডিট হচ্ছে, এছাড়াও বুঝতে হবে যে পরিযায়ী শ্রমিকের মাপকাঠি কি। যিনি এখানে বসে আছেন, কোনোদিন ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসেছেন, এখানে বসে টিএমসি করেন, এবং এলাকার শাসন যারা করেন টিএমসির নেতারা, তাদের সঙ্গে থাকেন, বছরে 1-2 বার বেড়াতে যান, তিনি পরিযায়ী শ্রমিকের মর্যাদা পেয়ে যাবেন। যিনি এখানে অন্যভাবে টাকা রোজগার করেন, সরকারি টাকা 9-6 করার ব্যবস্থার সঙ্গে যিনি যুক্ত, প্রাতিষ্ঠানিক দুর্নীতিগুলির সঙ্গে যিনি যুক্ত, তিনিও তাহলে পরিযায়ী শ্রমিকের মর্যাদা পাবেন। তাহলে মাপকাঠিটা কি? কোন কোন জীবিকাগুলির ক্ষেত্রে টাকা দেওয়া হবে? আমরা জানি যারা হাউসকিপার, যারা বিভিন্ন রকম সহায়ক পদে কাজ করেন, মূলত মহিলারা বাইরের রাজ্যগুলিতে, তাদের কিভাবে ঠিক করা হবে? রিক্সা চালক বাংলা থেকে ওখানে চলে গেছে, কিভাবে তাদের ঠিক করা হবে? যেসব নিবন্ধিত শ্রমিক মানে নন যারা, তারাও তো পরিযায়ী শ্রমিক, তারাও তো চলে গেছে, ভাতা যদি দিতে হয় তাদেরকেও দিতে হবে আমাদের দ্বারা, কিন্তু সেটা কিভাবে করা হবে সেটা আমাদের জানাতে হবে। আবাস যোজনার টাকা, আমপানের টাকা যেভাবে লুট হয়েছে, সেভাবে লুট হতে দেওয়া যাবে না। একদিকে সরকার দাঁড়িয়ে বলবে ডিএ বাড়াতে পারবো না যারা স্থায়ী কর্মচারী, অন্যদিকে সরকার পরিযায়ী শ্রমিকদের টাকা দেওয়ার নাম করে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা 9-6 করবেন। এটা ভারতীয় জনতা পার্টি হতে দেবে না। এইভাবে আমরা মনে করি না যে প্রকৃত পরিযায়ী শ্রমিকদের কাছে টাকা গিয়ে পৌঁছচ্ছে। আমরা চাই, আবারও বলছি, সমস্ত পরিযায়ী শ্রমিক তারা যদি সরকারি প্রকল্পে এরকম কোনো একটি ভাতা আসে, আমরা তাকে স্বাগত জানাবো, কিন্তু বলতে হবে যে এই পরিযায়ী শ্রমিকের নামে কার কার কাছে কত কত টাকা কিভাবে যাবে।
এই বিষয়টা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমরা এই শ্রমশ্রী প্রকল্প যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তাকে ধাপ্পাশ্রী প্রকল্প বলেই মনে করব। কেননা আমরা মনে করি না যে 30,000 টাকা বা 40,000 টাকার একটা রোজগার ছেড়ে মানুষ ট্রেনে করে চলে আসবে, এখানে আসবে 5,000 টাকা নিতে। আমাদের বদ্ধমূল ধারণা যে ভোটের আগে ঘুষ দেওয়ার মতন করে এই সরকার এই কাজটি করছে। সরকার চাইছে যে ভোটের সময় পরিযায়ী শ্রমিকরা আসবেন, তাদের যাতায়াতের খরচের মতন করে এই এককালীন টাকাটা দেওয়া হচ্ছে 5,000 টাকা, এবং এটাও এক ধরনের ভোটকে প্রভাবিত করার তৃণমূলী অপচেষ্টা, সরকারি কোষাগারকে শূন্য করে বিলুপ্ত করে। আমরা প্রকৃত পরিযায়ী যারা শ্রমিক তারা ভাতা পান, দরকার হলে তারা এর থেকে বেশি ভাতা পান, তাদের জন্য নির্দিষ্ট বাজেট অ্যালোকেশন হোক এবং সেই অ্যালোকেশন অনুযায়ী কাজ করা হোক। এ রাজ্যে যারা চলে আসবেন তারা 5,000 টাকা নিয়ে কেন বাঁচবেন? এই মুহূর্তে বাজারের যে অবস্থা তাতে মাসিক 5,000 টাকায় কার কোন কাজ হতে পারে? কে কত পয়সা, কে সংসার চালাতে পারে? যে সংসারে 5 জন লোক, তাকে যদি মাসে আপনি 5,000 টাকা দেন, আমি তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন রাখছি, যারা এই কথা ঘোষণা করেছেন তারা এই ভাতার কথা 5,000 টাকা শ্রমিকদের জন্য, তাদের কালকে থেকে বা আগামী মাস থেকে যদি 5,000 টাকায় 5 জনের সংসারকে চালাতে বলা হয়, যদি 2 জনের সংসারকে চালাতে বলা হয়, ওনাদের তো ঘন্টা চলবে না, মাস তো দূরের কথা। তারা তাহলে 5,000 টাকা দিয়ে মিথ্যে প্রলোভন এবং মিথ্যে কথা, পরিযায়ী শ্রমিকদের নামে টাকা উঠিয়ে নিজেদের ক্যাডারদের ভূত ভোজনের ব্যবস্থা করা হচ্ছে। দিলে আমাদের আপত্তি আছে, টাকা দিন, কিন্তু নির্দিষ্ট প্রকল্প আনতে হবে। এবং এই টাকা আমরা মনে করছি না খুব একটা সাফিসিয়েন্ট টাকা, যেটা কিনা রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। সুতরাং শ্রমশ্রীর নামে এই ধাপ্পাশ্রী প্রকল্প আমরা মনে করছি বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, সরকারের কোষাগারকে ঘুরিয়ে লুট করার একটা ব্যবস্থা করা হচ্ছে, এবং অন্যান্য প্রকল্পের মতন যেগুলো স্থায়ী প্রকল্প সেগুলোকে বন্ধ করে দিয়ে এখন এই ঠিক ভোটের আগে এই ধরনের প্রকল্পগুলো আনা, ভোটারদের প্রলুব্ধ করা এবং ভোটকে প্রভাবিত করার একটি চক্রান্ত বলে আমরা মনে করছি। পরিযায়ী শ্রমিকদের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে রাজ্যপাল রিপোর্ট পাঠিয়েছেন, সেখানে 7 দফা সুপারিশ। দেখা যাচ্ছে যে গ্রামাঞ্চলে কাজের অভাব, মজুরির কম, সেটাও রাজ্যপাল উল্লেখ করেছেন। অর্থাৎ এই রাজ্যে পরিযায়ী শ্রমিকদের অবস্থা আরো খারাপ হচ্ছে, সেই কারণেই বাইরে মানুষজন যাচ্ছে রাজ্যপালের রিপোর্টে। একদমই তাই। আমার কথা হচ্ছে যে প্রথম কথা, এখান থেকে 40 লাখ লোক পালিয়ে গেছে কেন? তারা কি কেউ সুখে থাকতে ভূতের কিলো? তারা হঠাৎ বাড়ি ছেড়ে, গ্রাম ছেড়ে, পাড়া ছেড়ে, পরিবার ছেড়ে, তার অসুস্থ বৃদ্ধ বাবা মাকে ছেড়ে, স্কুলে পড়া তাদের ছেলে মেয়েকে ছেড়ে, কেউ তাদের স্বামীকে ছেড়ে, কেউ তার স্ত্রীকে ছেড়ে, পরিবার পরিজন ভাই বোনকে ছেড়ে, তারা কেউ কেরলে, কেউ তামিলনাড়ুতে, কেউ হরিয়ানাতে, কেউ দিল্লিতে বা অন্যান্য, এমনকি নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরেও প্রচুর পরিযায়ী শ্রমিক আছে। সিকিমে যে কোনো হোটেলে যদি আপনি যান, তাহলে সেখানে দরজা ঠেলে খুললেই দেখবেন কোনো না কোনো বাঙালি ছেলে বা অনেক ক্ষেত্রে মেয়েরাও তারা পরিষেবা সেবা দিচ্ছেন অড জবে, অর্থাৎ গ্লাস ধোয়া, গ্লাস আনা, বিছনার কাপড় বদলে দেওয়া, মানে বেড কভার, এইসব কাজ তারা করছেন। এবং যে পয়সা তারা ওখানে রোজগার করছেন, এখানে যদি ওই ধরনের কাজ করতে যান, প্রথমত কোনো কাজই নেই, দ্বিতীয়ত ওই ধরনের যদি কাজ করতে যান তাহলে ন্যূনতম যে বেতন পরিকাঠামো এখানে বা ঘোষিত সরকারিভাবে বা বেসরকারিভাবে যেটা ফিক্সড করা আছে সেটা অনেক কম, সেই জন্য তারা ওখানে যাচ্ছেন। আমরা তো বলছি এমন একটা কাঠামো ঘোষণা করা হোক, শুধুমাত্র বীরভূম থেকে মুড়ির টিন এলে হবে? শুধুমাত্র মাগুর মাছ ধরতে ধরতে 50 লাখ টাকা করে না 50,000 টাকা করে প্রত্যেক সপ্তাহে একজনই পেলে হবে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী? আরো অনেকে পান। 5,000 টাকায় তো সংসার চলে না, সেই 5,000 টাকা দিয়ে মূর্খ বানাচ্ছেন কেন? আরো তো অপমান করছেন শ্রমিকদের। আজকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক ছিল বারাসাত জেলা, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিককে বাড়তি গুরুত্ব দেওয়া হলো, তার সঙ্গে আলাদা করে কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এর আগে দেখেছি যে অনুব্রত মণ্ডল, তিনিও তিহার থেকে ফিরেছিলেন, তারপর তার মৃত্যু হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও একই ঘটনা।
তৃণমূল কংগ্রেসের কি সাংগঠনিক বৈঠক, বাপরে, কাঁঠালের আমসত্ব, পেঁয়াজের পায়েস, পেঁয়াজের পরমান্ন, তারপরে পুজোর চিত হয়ে শোয়া বা সজারুর হামাগুড়ি দেওয়া উল্টোভাবে, আরো যত রকমের হয় আর কি, সেই সবের সঙ্গেই তৃণমূলের সাংগঠনিক বৈঠক টৈঠক এইসব আলোচনা করা যেতে পারে। ওদের ব্যাপার, ওখানে কে কবার জেল খেটেছে তার উপরে ওদের নাম্বার ওঠে, কে কতদিন জেলে গেলেন, কার খাটের তলায় কি কি পাওয়া গেল, বান্ধবী দেহরক্ষী এসবের কথা বলে বারবার বলে মানুষকে আর বিব্রত করবো না। তারাও তো মানুষ, তারাও তো মানুষ, সত্যি কথা মানবিক রূপ দেখে আমরা দেখুন যে এই তো আজকেই শুনছি কে নাকি বন্দুক নিয়ে ঘরে ঢুকে পড়েছে, কার বাড়ির ছোট্ট ছেলে, তা ছোট্ট ছেলেদের হাতেই এখন ঢাউস ঢাউস 5 ঘোড়া 6 ঘোড়া 8 ঘোড়া ব্যারেটো, তারা সব নিয়ে টিয়ে ঘুরছে। তো এইসব তো তৃণমূলের ঘনিষ্ঠ। তো ওখানে আজ এবারে বোধ হয় জ্যোতিপ্রিয়বাবু আবার পাবেন, নাম্বার পাবেন, কিভাবে আরো ভোট চুরি করতে হবে, কিভাবে আরো ওই 75% সব এনে 75% অডিট করে কালীঘাটের টালির চালার নিচে পাঠিয়ে বাকি টাকা নিজেরা কাজে লাগাবেন, এরই প্র্যাকটিস হবে ওখানে। পশ্চিমবঙ্গে বন্ধ কলেজ অ্যাডমিশন বেরোচ্ছে না, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের রেজাল্ট, এটা পুরোপুরি তোষণের রাজনীতি। সরকারকে কোথাও কোনো কোর্ট বলেননি যে ওবিসি নিয়ে এই ধরনের নোংরা রাজনীতি করতে। তোষণ করার জন্য প্রথা ভেঙে মুসলমান সম্প্রদায়ের একটি বড় অংশকে সিস্টেম বহির্ভূতভাবে ওবিসি এর মধ্যে ঢোকানো হয়, তাদের প্রমোশন দেওয়া হয়, তাদের চাকরি দেওয়া শুরু করে দেওয়া হয়। হাইকোর্ট নিরন্তর ভর্ৎসনা করেছেন এই বিষয়ে, সরাসরি বলেছেন যে সিস্টেমটাকে ঠিক করার কথা। আম্বেদকর তার নির্ধারিত যে রাস্তা, যে পদ্ধতি, সেই পদ্ধতিতে তৈরি হওয়া যে সংস্থা ওবিসি কমিশন, তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছে এই সরকার এবং এর আগের সরকার। বুদ্ধবাবু 6 মাসের মধ্যে 67টার ওপর মুসলিম কমিউনিটির যারা অংশ তাদেরকে করে ফেলেছিলেন, এরা এক কাঠি ওপরে। এই মুহূর্তে প্রায় 98% মুসলিম কমিউনিটির মধ্যে 98% তারা সবাই নাকি ওবিসি বি, এই ওবিসি এ। সরকারকে কোর্ট এই জায়গাটা বন্ধ করতে বলেছেন। প্রত্যেকটি জায়গায় সমস্যা। আজকেও শুনলাম কৃষ্ণনগরের এসডিও অফিসে যেসব ওবিসি পাওয়ার জন্য হিন্দু ওবিসিরা যারা তাদের বৈধ কাগজপত্র নিয়ে ডকুমেন্ট নিয়ে গিয়েছেন তাদেরকে একেল করা হয়েছে। মাঝখানে তো পোর্টাল বন্ধ করে রাখা হয়েছিল, কোথাও কোনো কোর্ট বলেননি। ওরা অপেক্ষা করছে যে যাতে কিনা এটাকে খুলে ফেলে এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাওয়ার একটা বন্দোবস্ত করা যায়। সীমাহীন তোষণ এবং এতে মুসলমান সমাজের কোনো উপকার হবে না এবং বড় অংশের হিন্দু সমাজ যাতে অপকৃত হন তার ব্যবস্থা এরা করেছে। জয়েন্ট হচ্ছে একটা উচ্চশিক্ষার গেটওয়ে আমাদের রাজ্যে। এখান থেকেই ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং ছাত্ররা বেরোয়। সোজা কথায় ডাক্তার ইঞ্জিনিয়ার হবার যে রাস্তা সেটা শুরুই হয় এখান থেকে। আরো আমাদের 1 বছর পিছিয়ে দিল, কেননা অন্য রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল কিংবা সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের ফলের পরে তো ওরা বসে নেই, কিন্তু আমাদের আরো এই জয়েন্টের ফলে বা অন্য জায়গায় হস্তক্ষেপ করতে গিয়ে সাধারণ হিন্দু ওবিসিদের সার্টিফিকেট পেতে বাধা দিচ্ছে এই তৃণমূল সরকার। ওবিসিরা খেপছেন, তারা ক্ষুব্ধ হচ্ছেন, কিন্তু এই সরকারের কিছুই এসে যায় না। কারণ এরা জানে যে তোষণের ফল ভাতে বাড়ে বা ভোটে বাড়ে। এই মুহূর্তে দাঁতের ডাক্তারিতে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। একদিকে কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা ভর্তি হতে পারছেন, অন্যদিকে স্বাস্থ্য ভবন থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দাঁতের ডাক্তারিতেও ভর্তির প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ। শুধু দাঁত কেন, সমস্ত শরীরের যত রকমের ডাক্তারি প্রক্রিয়া আছে সবই বন্ধ রাখা হয়েছে। দাঁত কেন বলছেন? কোনটা খোলা রেখেছে এরা? সব জায়গাতেই বন্ধ করে রেখেছে। এরা চাইছে না, এই তৃণমূল সরকার সরাসরি পশ্চিমবঙ্গবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরা চায় না যে এই রাজ্যের সত্যিকারের কোনো উন্নয়ন হোক। সরকারি স্তরে বেসরকারি স্তরে সর্বত্র 2 নম্বরই এবং এই রাজ্যটাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত, রাজ্যটাকে বেঁচে দেওয়ার চেষ্টা করছে। আজকেও দেখলাম জোনের সামনে যে এসেছিলেন বিক্ষোভ জানানোর মতো এসআই তরফ থেকে আসা হয়েছিল, তাদের নামার আগেই প্রায় তুলে নেওয়া হলো, দুটো দস্তাদস্তি করে
তাদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি, শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার তো কোনো প্রশ্নই আসছে না। এটাই তো অরাজকতা, এটাই তো হবে। এরা কেন ধস্তাধস্তি করতে হচ্ছে প্রশাসনকে? বা যারা এসেছেন তারা কি দুটো ওই তৃণমূল কর্মী বা নেতার ঘনিষ্ঠ ছেলের মতন কি দু পকেটে দুখানা পিস্তল নিয়ে ঘুরছেন? তা তো নয়। এরা এদের ন্যায্য দাবিতে একটা আন্দোলন করছে। এই সরকার কোন রকম ন্যায্য দাবি নিয়ে কেউ কোনো কথা বললেই তার কণ্ঠরোধ করবে। এরা গণতন্ত্রকে বাজেয়াপ্ত করেছে। এরা চায় না এখানে কোনো কিছু পজিটিভ কোনো কিছু হোক, এবং এরা সরাসরি, আবারও বলছি, বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরা একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে এই তৃণমূল কংগ্রেস আড়াল করার জন্য, এবং যারা ওই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে বাঁচানোর লড়াইটা লড়ছে, এদেরকে অর্থাৎ যারা আন্দোলনকারী তাদেরকে আঘাত করে। শিউরিতে আগ্নেয়াস্ত্র সহ 2 তৃণমূল কর্মী গ্রেপ্তার বীরভূমের শিউরিতে। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তৃণমূল কর্মী, এটা তো নিও নর্মাল। এটাই তো এই রাজ্যে নিও নর্মাল। আর তৃণমূল কর্মী মানে তার আগে পেছনে ডায়ে বাঁয়ে কোথাও না কোথাও আগ্নেয়াস্ত্র থাকছেই। কিছু জায়গায় পেয়ে যাচ্ছে, সেগুলো আপনারা খবর করছেন, প্রশ্ন করছেন। তৃণমূল কংগ্রেস আগ্নেয়াস্ত্র, গরু চুরি, কয়লা চুরি, বাকি যত রকমের দুর্নীতি, টেটের চাকরি বিক্রি, এগুলো নিও নর্মাল, এগুলো মেনে নিতে হবে। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে, আগ্নেয়াস্ত্র বহনকারী তৃণমূল কর্মীরা থাকবেন, এটাই স্বাভাবিক। যারা মানবেন না তারা বিজেপিকে ভোট দেবেন 26-এ, আর যারা মানবেন, যারা মনে করবেন আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল চলবে, তারা তৃণমূলকে জেতাবেন 26-এ। বিহারের ভোটার তালিকা যে সংশোধন, সেই সংশোধন শেষ হয়েছে, এখনো পর্যন্ত জমা পড়েনি কোনো রাজনৈতিক অভিযোগ। এদিকে বাংলায় দেখা যাচ্ছে এসআইআর এর আগেই বিরোধিতা করে আদালতে গিয়েছে তৃণমূল। মায়ের থেকে মাসির দরদ বেশি। একটা কোথায় গান শুনেছিলাম, কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। তো ব্যথা কোথায়? তো সেটা তো যেখানেই হাত দিতে যাচ্ছে সেখানে আহ করে চেঁচিয়ে উঠছে। আরে হয়েছে বিহারে, তাদের কোনো মাথা ব্যথা নেই, তারা কোথাও বলছে না। সেখানে বিএলএ বসেছিলেন 888। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের সভাপতি, ওখানে কোনো প্রতিনিধি নেই, সভ্য ভারতীয় তৃণমূল কংগ্রেস বলে কথা, তো ওখানে নেই। বিহার তো ভারতের বাইরে, সেইটাই মনে হয়। তো এই সভ্য ভারতীয় তৃণমূল কংগ্রেস ওখানে অব্দি গিয়ে পৌঁছতে পারেনি, কিন্তু তাদের ছায়া সঙ্গী, না বলা জোট সঙ্গী, তাদের সিপিএম এর তো 888, 555 এর মতন 888, 888 জন তাদের বিএলএ ছিলেন। সে কি গো, এখানে বড় মিটিং করছেন। সেদিন বিমানবাবুর সামনে দেখলাম মমতা দেবী কি একটা বলছেন ফিস করে কোন একটা জায়গায়, এই নিয়ে নিশ্চয়ই কথা হচ্ছিল। তা ইয়া জোটের শরিকরা তো ছিলেন, এখনো দিতে পারেননি। সব থেকে বড় 100 বছরের পুরনো দলের প্রতিভূ সিপিএম, তারাও দিতে পারছেন না। মমতা দেবী কি করবেন বলুন? আরেকবার ফিসপাই খাওয়ান, তার বেশি কিছু খাওয়ান, গায়ে জোর হবে, দিতে পারবে। সিঙ্গুরে একজন নার্সের মৃত্যু নিয়ে দিন কয়েক আগে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল। আজ সেই তার পোস্টমর্টম রিপোর্ট এসেছে এবং দেখা গেছে এটা সুইসাইড, আত্মহত্যা। যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সুইসাইড হতে পারে, হোমিসাইড হতে পারে, কেউ খুন করতে পারেন, কেউ আত্মঘাতী হতে পারে। কিন্তু প্রশাসন সেটা নিয়ে দৌড় করাবেন কেন? তার পরিবারের যারা জীবিত আছেন তাদেরকে ন্যূনতম ভদ্রতা কেন প্রশাসনের থাকবে না? প্রশাসন কেন এত বেশি সংবেদনশীল হবেন? আমরা জানি নার্স যিনি মারা গিয়েছেন, তিনি নিহত হন বা তিনি আত্মঘাতী হন, তার এই ময়না তদন্ত নিয়ে লাগাতার নাটক চলেছে। তাদের বাড়ির লোক যারা বলেছেন তার থেকে বেশি কথা বলেছেন এই রাজ্যের যা পরিস্থিতি, সেটাকে সামনে এনেছেন ওয়ালস হসপিটালের যিনি সুপার। তিনি তার বড় লম্বা চিঠি 4 লাইনে লিখেছেন নাকি শুনছি, যে সেখানে লিখেছেন সোশিও পলিটিক্যাল প্রেশারে তিনি এটা করে উঠতে পারছেন না। একটা জেলার সেরা হাসপাতাল দাবি করেন ওনারা, সেখানে যদি এই অবস্থা হয়, সোশিও পলিটিক্যাল প্রেশার কে দিয়েছিল? কারা সোশিও পলিটিক্যাল প্রেশার দিয়েছিল? প্রশাসন কেন ঘুমোচ্ছিল? এতদিন ধরে কেন দৌড়ে বেড়াতে হলো? কেন 4 দিন পরে তার দেহ লোকেরা হাতে পাবে? কেন পুলিশ তাদেরকে না জানিয়ে, তার বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ ওখান থেকে কলকাতায় নিয়ে পালিয়ে এসেছিল? উত্তরগুলো তো খুঁজতেই হবে।